আলোচনা মূলত জোট নিয়ে, জামাতের জোটে এনসিপি আসলো এবং সেখান থেকে আজকের আলোচনা আমরা শুরু করতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আশরাফ কাসের, সিনিয়র সাংবাদিক, আছেন মাহমুদা হাবিবা, সদস্য মিডিয়া সেল বিএনপি, এবং আছেন আলাউদ্দিন মোহাম্মদ, তিনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব আলাউদ্দিন, আপনার কাছে আসতে চাই। কদিন আগে, খুব বেশি দিন হয়নি আসলে, জনাব নাহিদ ইসলাম একটি স্ট্যাটাস দিয়ে জামাতের অবস্থানকে খুবই পরিকল্পিত প্রতারণা বলছিলেন, বিশেষ করে সংস্কার নিয়ে তাদের যে অবস্থান সেটাকে। এখন হঠাৎ করে জনাব ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বলা হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে আসলে আপনাদের জোটে আসার প্রয়োজন দেখা দিয়েছে। নিরাপত্তার খানিকটা আলাপও তিনি আজকে করলেন, যে যেভাবে আসলে টার্গেট করা হচ্ছিল সেখানে আসলে এই ধরনের একটা জোটের মধ্যে কি আপনারা নিরাপত্তা খুঁজছেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমার সহালোচক বৃন্দ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত, এই নির্বাচনের সময় যে নির্বাচনী কৌশল থাকে অথবা আসন ভাগাভাগির যে সমঝোতা, এর সাথে নির্বাচনী জোটের একটি স্পষ্ট তফাৎ আছে। নির্বাচনী জোটকে আমরা দেখেছি সাধারণত তাদের একটা কমন ইশতিহার থাকে এবং কমন লক্ষ্য থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা যেটা হয়েছে, আমাদের কোনো কমন ইশতিহার নেই, এখানে আমাদের কোনো কমন স্লোগান নেই, কমন কোনো আপনার ব্র্যান্ডিং ট্যাগলাইন নেই। আমরা যেটা করছি, যেই আসনে আমাদের প্রার্থীদের মানে একটু শক্তিশালী জায়গায় আছে, সেখানে এই জায়গাটা একটু ত্বরান্বিত করার জন্য সেই আসনগুলোতে আমরা এখানে অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা করছি, যে আমরা আসলে কার সহযোগিতা পেতে পারি। এটি হলো আপনার মাইক্রো লেভেল। আর যদি ম্যাক্রো লেভেলে বলেন, ম্যাক্রো লেভেলে বাংলাদেশে এই মুহূর্তে এই নির্বাচনটি শুধুমাত্র সংসদ নির্বাচনই নয়, এই নির্বাচনটি একই সাথে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট হবে, সেই গণভোটের হাফ ভোটকে জেতানো নির্বাচন বটে। আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশে এই হাফ ভোটের যখন প্রসঙ্গটি আসলো, কিংবা তার পূর্ব আপনার এই পুরো সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাদের কারণে এই সংস্কার প্রক্রিয়াটা দীর্ঘ বিলম্বিত হয়েছে, তারা শেষ পর্যন্ত আমরা দেখেছি সামহাও বাধ্য হয়েছে অনেকগুলো বিষয় মেনে নিতে, কিন্তু এটা মন থেকে মেনে নিয়েছে কিনা এবং সামনের দিনগুলোতে তারা হাফ ভোটের পক্ষে প্রচারণা চালাবে কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে সন্দেহ দেখা দিয়েছে। এই সংশয়টা শুরু হয় হাফ ভোটের আপনার যখন আলোচনা শুরু হয়, তখনই আমরা দেখেছি যে আপনার একটি নির্দিষ্ট দলের বিভিন্ন আপনার পেজ থেকে এবং তাদের দলীয় বড় বড় নেতাদের কাছ থেকে কিন্তু না ভোটের একটা প্রচারণা শুরু হয়েছিল। যদিও এটা অনেকটা অ্যাম্বিগুইটি ছিল, যে এটা আসলে কিসের না, সবাই মিলে বলছে না। তো এই যে জায়গাটা ধরেন আমাদের কাছে একটা সংশয় যে খুব 1.5 মাসের মধ্যে যে নির্বাচনটা হচ্ছে, নির্বাচনে আসলে হা ভোটের পক্ষে শক্তিশালী রাজনৈতিক দল প্রচারণা চালাচ্ছে কিনা। পাশাপাশি যেভাবে এখন রাজনৈতিক দল বিলুপ্তির প্রতিযোগিতা শুরু হয়েছে এবং বহুদলীয় গণতন্ত্রের নামে যেভাবে আপনার একটি বড় দল অন্যান্য দলগুলোকে নির্বাচনে জিতিয়ে সংসদে আনার জন্য সবগুলো দলকে বিলুপ্ত ঘটিয়ে আরেকটি আপনার নতুনভাবে মানে বাকশালী একটা সিস্টেম কায়েম করছে। কীরকম, যেমন আপনি যদি দেখেন এখন এনসিপিকেও বিএনপি জোটে চায় এখন, কিংবা এখন আরও ছোট ছোট দলগুলো আছে। তো এমন একটা অ্যালায়েন্স তৈরি করা হচ্ছে, অ্যালায়েন্সের বাইরে আসলে কোনো বিরোধী শক্তি নেই। আপনি যদি এই অ্যালায়েন্স মিলে সংসদ গঠন করে এই সংসদ তিনি বলছিলেন সেই আন্দোলন পরিকল্পিতভাবে করা হচ্ছিল, জামাতের আন্দোলনের কথা বলছিলেন। ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় আলোচনাকে গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র এবং সংবিধান পুনর্গঠনের আসল প্রশ্ন থেকে ভিন্ন খাতে প্রবাহিত করতে, তো সেই দলটির সাথেই আসন সমঝোতা করে আসলে সংস্কার বলুন, গণতন্ত্রে ফেরত আসার যে আকাঙ্ক্ষার কথা আপনারা বলছেন, নতুন বন্দোবস্তের কথা বলছেন, সেটা আসলে কিভাবে বাস্তবায়িত হবে? প্রথমত আমরা সার্বিক বিবেচনা দেখেছি এটা লেজার এভিল, মানে আমরা আসলে দুইটা শক্তির মধ্যে সংস্কারের পক্ষে অপেক্ষাকৃত ব্যাটার অবস্থানে কে আছে। যদি আমরা সেটা দেখি, আমরা এই মুহূর্তে মনে হচ্ছে যে সংস্কারের পক্ষে বিএনপির চেয়ে জামাতের অবস্থান পরিকল্পিত প্রতারণা করেছে। বিএনপির ব্যাপারে তো নাহিদ ইসলাম এই কথা বলেননি। বিএনপির ব্যাপারে বিএনপি তো পুরোপুরি সংস্কারের বিরোধিতা করেছে। বিএনপি একটা সময় বিএনপির শীর্ষ নেতৃত্ব, স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা সরাসরি বলেছে কিসের গণভোট হবে না। মির্জা আব্বাস বলেছেন যে আপনারা যাই সংস্কার করেন না, এখন আমরা ক্ষমতা গেলে সব আপনার রিভার্স করে নিব। এই যে স্টেটমেন্ট, আপনাদের কিন্তু এতদিন ছিল না, এটা জামাতের বয়ান। এই বক্তব্য ছিল, এই বক্তব্য তো আপনি নাই করে দিতে পারবেন না। এটা আপনাদের মুখে শুনিনি না, আমাদের মুখে দেখেন। ব্যাপারটা হলো যে আমাদের মুখ হলো দুইটা। জামাতের নেতারা এই কথাই বলেছেন, বিএনপি বলেছে তারা সব সময় সংস্কারের পক্ষে। বিএনপি বলেছেন এবং আমরা বিশ্বাস করতে চাই এবং অবশ্যই এখনো বিশ্বাস করি, কিন্তু মূল জায়গাটা হলো আপনারা যাকে প্রতারক বলছেন, পরিকল্পিতভাবে প্রতারণা করছে, তাদের উপর হঠাৎ বিশ্বাস আসার কারণ? না, বিশ্বাস তো আসে নাই। বিশ্বাস আসবে কেন? আমরা কি জামাতের কোনো যে তাদের যেই আপনার গঠন, তাদের যে ঐতিহাসিক বোধ, লেসার ইভিল যেহেতু বলছেন, নিশ্চয়ই বিশ্বাস এসেছে। না, লেজার ইভিল মানে সংস্কারের প্রশ্নে অথবা বিচারের প্রশ্ন যদি বলেন, কিংবা আপনার এই জুলাইয়ের প্রতি কমিটমেন্টের প্রশ্নে আমি নিশ্চিতভাবে বলবো যে আপনার জুলাইকে যারা আপনার সত্যিকার অর্থ ধারণ করে, সেই শক্তিগুলোর মধ্যে আমরা অপেক্ষাকৃত তাদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে তাদের সাথে আমাদের একটা সমঝোতা যাওয়াটা আমাদের জন্য। এবং পুরো সময় জামাত নেতা গোলাম পারওয়ার একটা কথা বলেছিলেন যে তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহুদূর যাইতে হবে।
জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না, এটা কি ভুল বোঝা এক রকমের তাহলে? না না না, ভুল বোঝান না। দেখেন, আমি খুব স্পষ্ট করতে চাই, প্রথমত উই আর নট সাবস্ক্রাইবিং জামাতস পলিটিক্স। হ্যাঁ, তাদের পলিটিক্স, তাদের ঐতিহাসিক দায়, তাদের যে বর্তমান ধর্মভিত্তিক রাজনীতি, কোনোটাই সাবস্ক্রাইব করি না। কিন্তু একই সাথে আপনার নির্বাচনী মাঠে বিএনপি নিয়ে যে ভাষায় আপনি বললেন, এটা কিন্তু জামাতের বক্তব্য এতদিন শুনে এসেছি, তাহলে কি সেটা এক ধরনের সাবস্ক্রিপশন হচ্ছে না? না না, সাবস্ক্রিপশন কেন হবে? আমরা তো সংস্কারের প্রশ্নে বলছি। কিন্তু জামাতের রাজনীতি দেখেন, জামাতের আইডেন্টিটির প্রশ্ন নিয়ে বেশি কথা হচ্ছে। জামাত কি বলছে সেটা নিয়ে না, জামাত বিএনপি সম্পর্কে কি বলছে সেটা জামাতের পরিচয় না। জামাতের পরিচয় হলো জামাতের জন্ম প্রক্রিয়া, জামাতের বাংলাদেশ রাষ্ট্রের ঐতিহাসিক যেই ক্ষণ, সেই ক্ষণে জামাতের যে অবস্থান, পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে জামাত বিভিন্নভাবে প্যারাসিটের মতো হয়ে যেই জোটগুলো গঠন করেছে এবং ক্ষমতার সাথে থেকেছে, এবং এখন যেইভাবে আপনার বাংলাদেশের যে ধর্মীয়ভাবে যে একটা দক্ষিণপন্থার উদ্ভব ঘটছে, এটার সাথে জামাতের যে সংশ্লিষ্টতা, সবগুলো সত্য এবং সবগুলো আমরা স্বীকার করি। এবং স্বীকার করে আমরা বলছি, বাংলাদেশে এই মুহূর্তে গণতন্ত্রের জন্য এনসিপি একটা স্টেবিলাইজিং ফোর্স। এনসিপি এখন যদি বলেন বিএনপির দিকে যাবে, তাহলে আপনি পুরো মাঠ ছেড়ে দিচ্ছেন জামাতের প্রতি। আপনি যখন পুরো মাঠ দিয়ে দিচ্ছেন দক্ষিণপন্থা, শুরু থেকে বলছিলেন যে আপনারা 300 আসনে আলাদা নির্বাচন করতে চান, আজকে জনাব নাহিদ ইসলাম তো সেই কথাই বললেন যে সেটাই আপনাদের অবস্থান ছিল, তাহলে সেখানে অসুবিধাটা কি হলো? সেইটা একটা আরেকটা প্রক্রিয়াগত বিষয়। 300 আসনের নির্বাচনের জন্য আমাদের লিস্ট রেডি ছিল। আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব তাসনিম জারা, উনি এটার সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি এই প্রক্রিয়া যুক্ত ছিলেন এবং উনি 125 জন প্রার্থী দেওয়ার পর আমরা দেখেছি কোনো কারণ ছাড়াই আর প্রার্থী কোনো ঘোষিত হচ্ছে না। বারবার চাপ দেওয়া সত্ত্বেও প্রার্থী ঘোষিত হয় নাই। এখানে আমরা দেখেছি সামহাও এখানে কিছু ব্যাপার আছে যেগুলো সবগুলো হয়তো এখনই বলা যাবে না। আরেকটু বিস্তারিত বাট বিষয়টা হলো যে পরে শুনবো আমরা। এই ফাঁকে মাহমুদা হাবিবা আপনার কাছে আসতে চাই। আরেকটা সংবাদ দেখছিলাম, জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপির সাথে আপনাদের আসন সমঝোতা হতে পারে, সে পথে আসলে আপনারা এগোচ্ছেন কিনা? এছাড়াও তো আরো জোট নিয়ে আপনাদের আলোচনা আছে, জাতীয় পার্টি নিয়ে নানান প্রশ্ন আছে। আওয়ামী লীগের সময়ে আসলে জাতীয় পার্টি যে ভূমিকা রেখেছিল সেটাকে খুব স্পষ্টতই এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, সেটাকে টিকিয়ে রাখার একটা খুব বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে জাতীয় পার্টিকে, তারাও নিজেরা ব্যবহৃত হয়েছেন সেভাবে। আসলে সেই আলোচনাগুলো চলছে কিনা এখন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। হতে পারে তো একটা মানে প্রত্যাশামূলক বার্তা, এবং সত্যি কথা জাতীয় পার্টির এই বিষয়ে আমার কোনো কিছুই জানা নাই এবং সম্ভাবনা অতি ক্ষীণ। এটার আমি কোনো সম্ভাবনা আসলে দেখতে পাই না। আপনি শুধু জাতীয় পার্টির কথা বললেন, তো এটা চরমোনাই, কিন্তু মানে কি বলে চরমোনাই কি ওটা, চরমোনাই পীর সাহেবের দল ইসলামিক শাসন আন্দোলন না, সেইটাও এনারাও তো আরেকটা খুব স্ট্রং পিলার, যারা দীর্ঘদিন সহযোগিতা করেছেন এই কি বলে মানে ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে, ফ্যাসিজমকে একটা শেপ দিতে, ইসলাম ফোবিয়াকে যখন স্টাবলিশ করা হয় বাংলাদেশে, তাদের মাধ্যমেই তো এটা জায়েজ করা হয়েছিল যে একটা ইসলামিক ফ্রন্ট তাদের আছে। সো ওই জায়গাটায় আমি কোনোভাবেই, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমার যতটুকু জানা আছে, দেখুন আমি অনেক আগেও বলেছি, আমাদের আসলে কম্পার্টমেন্টাল বেসিসে কাজ করি আমরা। নেগোসিয়েশন বলুন, আলাপ আলোচনা বলুন, আমি কখনো কোনো ফোরামে এই দলটার কথা শুনিনি, মানে জাতীয় পার্টির কথা শুনিনি। কিন্তু আন্দালিব রহমান পার্থ, অলরেডি একটা জাতীয় পার্টি আমাদের সাথে আছে, সেটা হচ্ছে আন্দালিব রহমান পার্থ। তিনি আমাদের একটা মানে যুগপৎ আন্দোলনের একজন নেতা। এছাড়া আমি তো আর কোনো সম্ভাবনা দেখি না। অনেক কিছু বললেন আমার সম্মানিত সহযোদ্ধা ছোট ভাইও, সেটাও তার মধ্যে একটা প্রধান হলো যে ছোট দলগুলোকে গিলে খাওয়া। ছোট দলগুলোকে গিলে খাওয়ার রাস্তা তো তৈরি করে দিয়েছেন এই আরপিওতে। আপনি গণতন্ত্রের সৌন্দর্যের মধ্যে এটাও একটা খুব বড় সৌন্দর্য মঞ্জুর ভাই, যে একজন নেতা তার রাজনৈতিক বিশ্বাস এবং তার আদর্শগত ভিন্নতার থাকতে পারে এবং তার একটা স্ট্রং ভয়েস থাকতে পারে। ক্ষেত্রবিশেষে তিনি কিন্তু একটা অনেক ক্ষেত্রে নিয়ামকও হয়ে উঠতে পারেন নানা বিষয়ে। ওই সৌন্দর্যটাকে টিকিয়ে রাখা প্রয়োজন। ওই সৌন্দর্যটার জন্য রাজনৈতিক জোট মানেই আপনাকে জোটের মানে প্রতীক ব্যবহার। আপনি যদি বিশ্বজুড়ে মানে সারা বিশ্বেই যেখানেই দেখবেন, আপনি ভারত দেখেন, অন্যান্য জায়গায় দেখেন, আরপিওর এই ধারাটা যখন তারা করলেন, এই ধারাটা তো সুদূর প্রসারী চিন্তা করেই করা হয়েছে। ছোট দলগুলোকে বিলীন করে দেওয়ার জন্য করা হয়েছে। ছোট দলগুলো বিলীন হয়ে আসলে থাকবে তাহলে কারা? এইটা তো রং। আমি এখন যদি আশরাফ কায়সার ভাই, তিনি একজন সফল জার্নালিস্ট, তিনি একজন বুদ্ধিজীবী, তিনি যদি মনে করেন তার মতধারার 10 জনকে নিয়ে তিনি একটা রাজনৈতিক দল করবেন, তার হয়তো সেই ধরনের জনবল বা সেই অর্থে বর্তমান রাজনীতির রেগুলার প্র্যাকটিসগুলো থাকবে না, কিন্তু পার্টি হিসেবে তার যদি একটা নিবন্ধন থাকে, তার কি রাজনীতি করার অধিকার থাকবে না? মানে ধরুন জোট করলেই যে আপনার নিজস্ব মার্কা নিয়ে করতে হবে, এই বাধ্যবাধকতাটা কিন্তু আপনি সুদূর প্রসারী যখন চিন্তা করবেন, আগামী নিয়েও ভাববেন, ছোট দলগুলো আসলেই আর অস্তিত্ব থাকবে না। ছোট দল আমরা যতটা না নিয়েছি, তার চেয়ে ছোট দল অনেক বেশি আগ্রহী। এটার প্রধান আপনি গণ অধিকার
পরিষদটা আপনার চোখের সামনে এক্সাম্পল হিসেবে আছে। এইখানে একটা জিনিস হলো যে একটা লেভারেজ, আমরা যখন একটা আসন ভিত্তিক সমঝোতা করি, এনসিপি কি করেছে, আসন ভিত্তিক সমঝোতা করেছে, কাদের নিয়ে করেছে? সেখানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাই? আছে তো। এই সমঝোতাতে তো আছে তাদের সাথে, তার মানে ওই জোটের কিন্তু ওই নামটা আসবে। তাদের সাথে অলি আহমেদ সাহেবের মতন ব্যক্তিত্ব আছেন, তাদের সাথে আরও দেখলাম আজকে 13টা দল, ভুল না হলে এবি পার্টিও তো থাকার কথা। এবি পার্টি যদি সম্পর্কে যদি এখন উচ্চবাচ্য শুনি, কিন্তু যেহেতু তাদের সাথে ছিলেন, ধরে নিচ্ছি হয়তো আমরা সেটাও জানতে পারবো। এই দলগুলোর একসাথে হওয়া, এই একসাথে হয়ে নির্বাচন করতে হলে, সর্বোচ্চ সুবিধা পেতে হলে আপনাদেরকে তো ওই প্রতীক ব্যবহার করতে হবে, ওই প্রতীকটা ব্যবহার করতে হবে। আপনি শুধু আপনি ওই আসনে প্রার্থী দিলেন না, ধরুন দাঁড়িপাল্লা তার প্রার্থী দিল না, ও সে তো আলাউদ্দিন সাহেব তো নির্বাচন করছেন না, হ্যাঁ, উনি যদি করতেন, আমি ওনার একটা উদাহরণ হিসেবে বলি, তার এলাকায় জামাত ইসলাম কোনো প্রার্থী দিল না দাঁড়িপাল্লা, তো ভোটটা কিভাবে সিকিউর হবে? ভোটটা সিকিউর করার জন্য জামাত ইসলামে ক্যাম্পেইন করতে হবে এবং ঘরে ঘরে যেতে হবে। দেখুন, যার আরেকটা কথা বলে আমি এটা শেষ করি, জোটকে সাধুবাদ জানাই। জোট সবসময় একটা ইন্টারেস্টিং চেঞ্জ ইন পলিটিক্স, তারা নতুন যে জোট করেছেন সেটাতে আমি সাধুবাদ জানাই। কিন্তু দিন শেষে আপনি যখন বলছেন যে বড় দলগুলো ছোট দলকে খেয়ে ফেলছে, তখন এনসিপি ওয়াজ ভেরি হ্যাপি যখন এই আরপিওর এই ধারাটা আপনার কি বলে বহাল থাকলো, এবং বিএনপি কিন্তু হেরে যায়, রিট করেছিল তারা এটা নিয়ে, তারা কিন্তু হেরে যায়, এবং সেটা নিয়ে খুব মানে ফেসবুকে নানা ধরনের বাক্য বিশেষণ ব্যবহার করে মানে সেই বিজয় উল্লাস করা হয়েছিল। কিন্তু এটা কখনো ভেবে দেখা হয়নি যে বহু দল আছে যারা আজকে 8 বছর 10 বছর 15 বছর 20 বছর তারা সংগ্রাম করেছেন, কিন্তু তারা বাধ্য হয়েছেন এইবার তাদের প্রতীকটাকে মানে কোরবানি দিতে। এইটার দায় কিন্তু আগামীতে যারা বহুদিন পরে, আজ 5 বছর পরে হোক মঞ্জুর ভাই, 10 বছর পরে হোক, এগুলো নিয়ে তো আলোচনা হবে। আলোচনা যখন হবে, কতখানি যে এই দায়ভার কাঁধে চাপবে, এটা আমার মনে হয় না যে এই আমার তরুণ বন্ধুরা এটা অনুধাবন করতে পারছেন। ধন্যবাদ। জনাব আশরাফ কাছে আপনার কাছে আসি। জনাব মাহফুজ আলম, তার সাথে এনসিপির বন্ধুত্ব, তার নীতিগত বিভিন্ন ক্ষেত্রে সহায়তার যে কথা তিনি উল্লেখ করেই বলেছেন যে এই যে সিদ্ধান্ত জামাতের সাথে আসন ভাগাভাগিতে যাওয়া, সেটা থেকে তিনি তার নিজের দূরত্বের কথা স্পষ্ট জানিয়েছেন। তাসনিম জারা, তাসনুমা জামিনের মতন নেতারা তারাও সরে এসেছেন, পদত্যাগ করছেন, অনেকে নির্বাচন না করার ঘোষণা দিচ্ছেন। এই অবস্থায় আসলে নির্বাচনের সমীকরণটা কি দাঁড়ালো? নির্বাচনের সমীকরণ থেকে আদর্শ বিচ্যুত হচ্ছে, নীতি নৈতিকতা বিচ্যুত হচ্ছে, এবং এনসিপি এতদিন জামাতের, বা আপনি যেটি বলছিলেন জামাতের ব্যাপারে প্রতারণার যে অভিযোগ করেছে, আজকে এনসিপির ব্যাপারেও একই অভিযোগ উঠেছে। তারা জুলাই অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার সাথে গত 16 মাস ধরে বিভিন্নভাবে মানুষের পারদ উপরের দিকে তুলেছেন, আজকে তারা প্রতারিত ফিল করছেন। কেননা আপনি যদি স্বাধীনতা বিরোধী একটি চক্রের সাথে নির্বাচনী সমঝোতা করেন, তাকে আপনি যেই নামেই ডাকুন না কেন, জোট, নির্বাচনী সমঝোতা, আসন ভাগাভাগি, আপনি তো একই ঘরে ঢুকে গেলেন। এবং সেটি হচ্ছে জামাত ইসলামী এবং দক্ষিণপন্থী অনেকগুলো দলের সম্মিলন, যারা 8 দল বলে এতদিন নিজেদেরকে পরিচয় দিচ্ছিল। আজকে থেকে তারা 10 দল, কারণ অলি আহমেদ জয়েন করেছেন আর এনসিপি জয়েন করেছেন। আপনি শুধু একবার ভাবেন যে এনসিপি তার 30 জনকে আসন সংরক্ষণ করতে গিয়ে 100 জনের উপরে কি অন্যায়টা করলো, যে 125 জনের নমিনেশন তারা দিয়েছিল। এই যে ডক্টর তাসনিম জারা অথবা তাসনুবা জাবিনকে আমরা প্রচারণা করতে দেখেছিলাম, তারা এখন কোথায়? তারা এতিম, তারা এনসিপিও না, তারা কেউ স্বতন্ত্র, কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তাহলে আপনি যখন রাজনৈতিক সংগঠন দাঁড় করান, নতুন বন্দোবস্তের কথা বলেন এবং জুলাই চেতনা বলে একটি অদ্ভুত আশাবাদ ছড়ান, আর আপনি 30টি আসন সংরক্ষণ করতে গিয়ে 270টি আসনে আপনি কাকে সমর্থন দিচ্ছেন? এবং আমি যতটুকু জানি শর্ত হচ্ছে 30টি আসনে জামাত এবং অন্যান্য দক্ষিণপন্থীরা এনসিপিকে সমর্থন দিবে, আর 270টি আসনে এনসিপি জামাত এবং দক্ষিণপন্থীদেরকে সমর্থন দিবে। তাদের কেউ কেউ বাংলাদেশে শরিয়া আইন কায়েম করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কাজে এনসিপিকে আগামীতে এরকম একটি পশ্চাৎপদ রাজনীতির ভারও বহন করতে হবে। শুনেন, আমাদের এখানে কথা দিয়ে অনেকে পার পেয়ে যেতে চায় এবং নির্বাচনের আগে তো এটি আরো বেশি ঘটে। তারা বলছেন যে এটি আদর্শিক কোনো মেলবন্ধন নয়, বরং শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক। হ্যাঁ, এর বাইরে আসলে কোনো আদর্শিক ঐক্যতা নেই। সমস্যাটি হচ্ছে নির্বাচন এলে আমরা প্রথমে ধরাশায়ী হতে দেখি আদর্শ, দ্বিতীয় ধরাশায়ী হতে দেখি নৈতিকতা, তৃতীয় ধরাশায়ী হতে দেখি আপনার রাজনীতি। কাজেই এনসিপির মতো একটি কয়েক 12 মাস কিংবা 14 মাস বয়সী দল অথবা আরও কম, তার কাছ থেকে আমরা কিন্তু এই পুরনো রাজনৈতিক চর্চা আশা করিনি। তাদের কাছে আমরা আশা করেছিলাম তারা মাঠে টিকে থাকবে, এই নির্বাচনে তারা একটিও আসন পাবে না, তাতেও তাদের সাংগঠনিক কোনো ক্ষতি হতো না। 300টি আসনে যদি আপনি প্রার্থী দিতেন, 300টি আসনে 300 জন নেতার নাম বলতে পারতেন।
এখন আপনি কোথায় ঢুকে গেলেন? জামাত ইসলামীর মতো একটি দলের পকেটে ঢুকে গেলেন। এখন লোকে যেটা বলাবলি করছে যে এরা সবাই আসলে জামাত ইসলামী, কেউ আপ, কেউ এনসিপি, কেউ এবি পার্টি, এগুলো হচ্ছে ইরান যেরকম প্রক্সি ওয়ার করে মিডল ইস্টে, এটা জামাতের প্রক্সি সংগঠন। যখন যাকে লাগে সেই বাটন অন করা হচ্ছে, বাটন অফ করা হচ্ছে। মানুষ যারা জুলাই অভ্যুত্থানে নেমেছিল তাদের 1%ও এই লোকগুলো না, 99% লোক মনে করছে তারা জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে, ওই রাজনীতি দাঁড় করাতে পারেনি। তাদের কেউ কেউ উপদেষ্টা হয়েছেন, কেউ কেউ অর্থনৈতিক অসঙ্গতির সাথে জড়িয়েছেন, কেউ কেউ রাজনীতিক দুরাচারের সাথে যুক্ত হয়েছেন। এনসিপির জন্য এটি একটি ভয়ঙ্কর রাজনৈতিক মৃত্যু। আমি শিওর জানি না যে আগামী নির্বাচনে জামাতের সাথে গিয়ে তাদের 30টির মধ্যে কয়টি আসন তারা বিজয়ী হতে পারবেন, কেননা তারা যদি দাঁড়িপাল্লা নিয়ে না নির্বাচন করেন সেক্ষেত্রে তাদের মার্কা আসলে গ্রামগঞ্জে কোথায় গিয়ে দাঁড়াবে। যেই ভয়ে কিন্তু বিএনপির অনেক সঙ্গী ধানের শীষে চলে এসছেন। আপনি গণ অধিকার পরিষদ দেখেন, 2 নেতার দল, এক নেতা চলে গেছেন ধানের শীষে, আরেক নেতা বোধহয় ট্রাক মার্কায় চলে গেছেন। আমরা রাজনীতির এই চর্চাটি পছন্দ করছি না, কেননা আপনি ছোট দল হন, মাঝারি দল হন, আপনি ভিন্ন মতের মানুষ হন, আমরা গণতান্ত্রিক চর্চায় সেটি দেখতে চেয়েছিলাম। আমরা বিএনপি জামাতের বাইরে বা আওয়ামী লীগের মতো দলের বাইরে নতুন রাজনৈতিক দলকে সাধুবাদ কেন জানিয়েছিলাম? এনসিপির উদ্বোধনী অনুষ্ঠানে আমি গিয়েছিলাম এটি বুঝতে যে তারা আসলে নতুন কথা বলে কিনা, তারা নতুন রাজনীতির চর্চা করে কিনা। আজকে এনসিপি নিজেকে যেই জায়গায় ঠেলে দিল, এই 10 মাস বয়সী কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশের ইতিহাসে এইরকম কম্প্রোমাইজড হতে আমরা আর দেখিনি। জনাব আলাউদ্দিন, আপনার কাছে কদিন আগে গণতান্ত্রিক সংস্কার জোটের ঘোষণা দেয়া হলো এনসিপির সাথে আরও একটি দল মিলে, এবং তাদের অন্যতম নেতা এখানে জনাব হাসনাত কাইয়ুম, তারকে যখন জিজ্ঞেস করা হয়েছিল রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি তিনি এই জামাতের সাথে জোটে যাওয়ার ব্যাপারে, তিনি স্পষ্ট করেই বলছিলেন যে এই ধরনের কোনো আলোচনা তাদের মধ্যে তো হয়নি, বরং এই ধরনের কোনো আসন ভাগাভাগিতে তারা যাবেন না, এই ধরনের একটা আলোচনা ছিল। তাহলে এখন গণতান্ত্রিক সংস্কার জোটের আসলে কি হচ্ছে? এটি কি বিলুপ্ত হয়ে গেল? প্রথমত গণতান্ত্রিক সংস্কার জোট যেই লক্ষ্য আদর্শকে আপনার কেন্দ্র করে হয়েছিল, সেখানে আপনি যে ব্যানার দেখেন স্পষ্ট লেখা ছিল রাজনৈতিক জোট, নির্বাচনের জোটের কোনো কথা ছিল না সেখানে, এবং সেই স্টেটমেন্টও ছিল না। আবার একই সাথে আপনার এনসিপি যে নির্বাচনী কৌশলের অংশ হিসেবে আসন ভাগাভাগিতে গিয়েছে, তার সাথে কিন্তু এবি পার্টি যায় না। মানে এনসিপি একটা দল হিসেবে গিয়েছে, এনসিপি কিন্তু জোট হিসেবে যায় নাই। হ্যাঁ, এখন জোট কিন্তু জোটের জায়গা আছে। এখন কেউ যদি মনে করে জোটের কোনো সদস্য দল হিসেবে আপনার কোথাও অন্য কোনো জোটে অথবা অন্য কোনো আপনার আসন সমঝোতায় যেতে পারবে না, তাহলে সেটা একটা ভিন্ন কনসার্নের জায়গা। কিন্তু যদি বলেন এবি পার্টি কিন্তু এখন পর্যন্ত জামাতের সাথে কোনো আপনার আসন ভাগাভাগি কিন্তু জোটে কিন্তু যায় নাই। হ্যাঁ, আজকে পর্যন্ত আমরা দেখি যে যায় নাই ধরেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এখন পর্যন্ত জোট আছে, তাদের কনসার্নটা আমরা দেখেছি, তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন। কিন্তু একই সাথে এটাও সত্য যে এই যদি এইভাবেই হয়, খুব আপনার গ্রেট কনসার্ন থাকলে হয়তো এই জোট কাজ করবে না। হ্যাঁ, বাট আমরা প্রত্যাশা করব যে এই জোট কাজ করা উচিত। মানে কারণ আমাদের আসলে মানে এই নির্বাচনী কৌশলের কাছে এই জোটের যে দাবিটা ছিল, দাবিটা তো বরং আরও স্ট্রেংথেন হয়েছে, যে এখানে আপনার আরও অনেকগুলো দলকে সাথে নিয়ে আপনি একই দাবি নিয়ে আপনি আগাতে পারছেন। এর পাশাপাশি যে সব মিলে নিরাপত্তার বিষয়টা ঘুরে ফিরে আসছে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর থেকে, সেখানে আসলে এই জোট গঠন বা এই আপনারা যে ভাষায় আজকে জনাব নাহিদ ইসলাম বললেন, সেই দিকে আসলে এই আসন ভাগাভাগি বলুন বা সমঝোতা বলুন, এটাতে লাভ কিভাবে হচ্ছে? প্রথমত নিরাপত্তা একটা আপেক্ষিক বিষয়। নিরাপত্তা আসলে কেউ কাউকে দিতে পারে না ওইভাবে রাষ্ট্রের মধ্যে। নিরাপত্তা একটা পাওয়ার কোশ্চেন। যদি আপনার পাওয়ারফুল কেউ মনে করে আপনাকে, তাহলে সে আপনাকে হিট করার আগে সে ভাববে, তো ফাইট ব্যাক করবে। কারণ আমাদের এখানে যেটা হয়েছে আপনার শহীদ ওসমান হাদির যে ঘটনা, এই ঘটনাটা কিন্তু তফসিলের পরদিন হয়েছে, এবং আমি অন্তত পুরোটা বিশ্বাস না করলেও আমি কনসার্ন যে এই ঘটনাটা এই ধরনের জোটের দিকে ঠেলে দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে। কারণ ওসমান হাদির যেদিন গুলিবিদ্ধ হয়েছে শুক্রবার, এর পরের শুক্রবার পর্যন্ত কিন্তু কার্যত আপনার এনসিপি অথবা অন্যান্য ছোট রাজনৈতিক দলে কিন্তু কোনো রাজনৈতিক আপনার ছিল না। হ্যাঁ, পুরো একটা টালমাটাল অবস্থায় চলে গিয়েছিল। এবং তারপর এক সপ্তাহ পরে যখন তার মৃত্যু হলো, তার মৃত্যুর পরে আপনার এরপরে শনিবার তার জানাজা হলো। এই ফুনারালের পুরো প্রসেসের মধ্য দিয়ে আসলে স্বাভাবিকভাবে যারা আপনার এস্টাবলিশড পলিটিক্যাল পার্টি, তাদের কিন্তু আপনার মানে মোটিভেশন কিংবা আদার্স জিনিসগুলো খুব বেশি ম্যাটার করে না। তারা একটা ঘোষণা দিয়ে দিলে তাদের 300 আসনে সব জায়গায় দে হ্যাভ দ্য রেডি ফোর্স।
এনসিপির জন্য কিন্তু এটা ছিল একটা আপনার পুরোপুরি একটা অর্গানিক মুভমেন্ট, যেমন আমাদের নেতা নেত্রীরা আসনে যাচ্ছিলেন, বিভিন্নভাবে আপনার ছড়িয়ে পড়ছিলেন, ঠিক এটা কিন্তু একরকম স্টপ হয়ে গেল। এবং এটা আমি বিশ্বাস করি যে এটা একটা বড় প্রভাবক হিসেবে ভূমিকা পালন করছে। কিন্তু এই প্রভাবকের জায়গাটা যে তাকে জামাতের দিকে নিয়ে গেলে তার নিরাপত্তার জায়গায় কোনো সংস্থান হবে, এটা হয়তো এখনই আমি বলতে পারি না। এটা আমাদের নেতৃবৃন্দ মনে করেছেন, এটা হয়তো সময় বলে দিবে যে সত্যিকার অর্থে এই জোট তাদেরকে কোনোভাবে বাঁচাতে পারবে কিনা। ধন্যবাদ। জনাব আশরাফ কায়সার, ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে আসলে কি কি সমীকরণ পাল্টেছে বলে মনে হয়, যে কারণটা আজকে দেখানো হচ্ছে এনসিপির তরফ থেকে, আপনার কাছে এই যুক্তিটাকে কি মনে হয়েছে? দেখুন, বড় রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকালে এনসিপির আদর্শ এবং জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, তার দিকে তাকালে এইটি আমার কাছে এই যুক্তি ধোপে টিকে না। ওসমান হাদিকে মানে হত্যা করা হয়েছে এবং অনেকের জীবন কিন্তু আশঙ্কার মধ্যে আছে। শুধু এনসিপির লোকদের জীবন আশঙ্কার মধ্যে আছে এটি ভাবার কোনো কারণ নেই। দেখুন, যারা টার্গেট কিলিং করে তারা সমাজের অন্য স্তরের মানুষকেও কিল করতে পারে একটা অস্থিরতা তৈরি করার জন্য, অনিশ্চয়তা তৈরি করার জন্য। তাহলে কি অন্য স্তরের মানুষগুলো এখন কম্প্রোমাইজড লাইফে চলে যাবে? সে তার পেশা বন্ধ করে দিবে, সে ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাবে? এইসব কথা যখন কোনো রাজনৈতিক নেতা বলেন বা কোনো রাজনৈতিক দল বলেন, তাদেরকে পরিষ্কার আমরা বুঝতে পারি তারা কোন রাজনীতি করতে চাচ্ছেন। আপনি জামাতের সাথে যাওয়া মানেই আপনার জীবনের সুরক্ষা নিশ্চিত হলো। এই বোকার স্বর্গে বাংলাদেশে কে বসবাস করছে? ইভেন আমি এখন বলি, রাজনীতিবিদরা অনেক ধরনের ষড়যন্ত্র করেন। সব হত্যা যে দিনের আলোতে আমরা যা ভাবি তা না। সব হত্যার পেছনে, অনেক হত্যার পেছনে অনেক ধরনের ষড়যন্ত্র থাকতে পারে রাজনৈতিক পরিস্থিতিকে ব্যবহার করার জন্য। এবং ওসমান হাদির মানে তদন্ত ঠিক মতো এগোয়নি, হত্যাকারীদেরকে খুঁজে পাওয়া যায়নি। তারা যেভাবে সীমান্ত ক্রস করেছেন, আমার ধারণা এর পেছনে আরও বড় কোনো শক্তি আছে। শুধু একজন অস্ত্রবাজ মোটরসাইকেলে দুজন লোক ওসমান হাদিকে খুন করে সবার চোখের সামনে দিয়ে, তার ভাই তো সেই দিকে ইঙ্গিত করেছেন যে যারা হত্যা করেছে তারাই এটাকে কাজে লাগিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমি আপনাকে পরিষ্কার বলি, আমি পরবর্তী 7 দিন অবলোকন করেছি তাকে গুলি করার পর থেকে তার জানাজা পর্যন্ত, এবং পরবর্তীতে জানাজার পরের 7 দিনও আমি দেখেছি কারা ওসমান হাদিকে ব্যবহার করেছেন, কারা তার হত্যাকাণ্ডকে সুযোগ হিসাবে নিয়েছেন, কারা রাজনৈতিক পোলারাইজেশনের জন্য ওসমান হাদির হত্যাকাণ্ডকে ব্যবহার করেছেন। এটি আমাদের গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। এনসিপির নেতা নাহিদ ইসলাম যেমন করে আজকে সরলীকরণ করছেন যে এই হত্যাকাণ্ডের পরে তাদের মনে আশঙ্কা ঢুকে গেছে জীবনহানির এবং তারা জামাতের আশ্রয়ে চলে যাচ্ছেন, এটি এত সরলীকরণ, এটি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমরা আশা করি না। তাহলে উনি যে আমাদের লক্ষ লক্ষ মানুষকে জুলাই অগাস্টে রাস্তায় নামতে সাহায্য করেছিলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করেছিলেন, তাদের জীবনের নিশ্চয়তা কে দিবে? ওনার তো সেই দায়িত্ব নেওয়ার কথা একজন রাজনৈতিক নেতা হিসাবে। তিনি তো, তার সমর্থকরা বলে থাকেন এক দফার জনক। সেই এক দফা শুনে যারা রাস্তায় নেমেছিল, জীবন দিয়েছিল, অঙ্গহানি ঘটেছিল, তাদের দায়িত্ব নাহিদ ইসলাম কোথায় নিচ্ছেন? দেখুন, আপনি রাজনীতি করতে হলে আপনাকে লম্বা রেসের ঘোড়া হতে হবে, আপনাকে শর্টকাট খুঁজলে হবে না। আপনি আজকে যেটি মৌকা পেয়ে গেছেন, জামাত একটা বড় জোট করেছে এবং এক ধরনের ইসলামী জোশ বাজারে ছড়িয়ে পড়েছে। জামাত তার প্রক্সি দিয়ে 3-4 স্তরে কিছুটা প্রশাসনেও প্রভাব বিস্তার করতে পেরেছে। এগুলো বলে, এগুলো করে কিন্তু আপনার রাজনীতির যে সমীকরণ, সেটিতে আপনি খারাপ করছেন। দেখুন, এনসিপি বিএনপির সাথেও কথাবার্তা বলেছে। এখন বিএনপি বড় দল, বিএনপি 5টি আসন ছাড়া, 6টি আসন ছাড়াও একটা নতুন দলের জন্য অনেক বড় ব্যাপার। আপনি খেয়াল করে দেখুন যে যাদেরকে আসন ছেড়েছে, কেউ কেউ একটি আসন পেয়েও তো বিএনপির সাথে রয়ে গেছে। তার মানে নির্বাচনটি এমন জায়গায় যাচ্ছে। এনসিপি বারবার যখন জামাতের পক্ষে যুক্তি দেখাচ্ছে কেন তারা জামাতে জোটে গেল, এখানে খুব বড় বাস্তবতা হচ্ছে জামাত তাদেরকে 30টি সিট অফার করেছে, আর বিএনপি হয়তো সেটি করেনি। বিএনপি হয়তো তার 1/4 করেছে কিংবা আরও কম। কাজেই এনসিপির প্রথম কথা, কেন তার বিএনপির সাথে যেতে হবে, কেন তার জামাতের সাথে যেতে হবে? বাংলাদেশের মানুষ তৃতীয় নতুন রাজনৈতিক শক্তি খুঁজছে। এবং আপনি খেয়াল করে দেখুন, জুলাইতে মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় কেন নেমেছিল? সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কিছু ছাত্র জমায়েত হয়েছিল বলে। তারা যদি তখন শিবিরের ব্যানারে আসতো, জামাতের ব্যানারে আসতো কিংবা ছাত্র দলের ব্যানারে আসতো, তাদের পক্ষে কেউ দাঁড়াতো না। 16 বছর আমরা দেখি নাই রাজনৈতিক দলগুলো আন্দোলন করতে গিয়ে কতটা নাস্তানাবুদ হয়েছেন, কে তার পক্ষে দাঁড়িয়েছে? এই দেখুন, রাজনীতিতে প্রতারণা করা ভয়ঙ্কর অপরাধ। এনসিপিকে প্রতারণার দায়িত্ব নিতে হবে। আজকে তাদের গুটি কয় মানুষের জীবন নিশ্চিত করার জন্য জামাতের সাথে গেলেন তো আপনি।
ওই যে লক্ষ লক্ষ মানুষকে আপনি রাস্তায় নামিয়েছিলেন, তাদের হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? জি, জনাব মাহমুদা হাবিবা, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। জনাব তারেক রহমানের নিরাপত্তা নিয়ে নানান ধরনের আশঙ্কার কথা বিভিন্ন সময় আপনারা বলেছেন। এই মুহূর্তে নির্বাচন নিয়ে আপনাদের প্রার্থীরা যারা, জনাব তারেক রহমান সহ, আসলে আপনারা কি নিরাপদ বোধ করছেন কিনা? সব মিলিয়ে যে হিসেব দেয়া হচ্ছিল সরকারের তরফ থেকে, আজকে সকালে জানানো হলো যে ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছে। আবার আসামের পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সেখানে যে গ্রেফতারের কথা সরকারের তরফ থেকে জানানো হয়েছিল সেটাকেও তারা অসত্য বলছেন। আসলে সরকার কি নির্বাচনের জন্য বা প্রার্থীদের সবার নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারছে কিনা? দেখুন, এইবারের নির্বাচনটা তো আসলে একটা ইউনিক নির্বাচন। এইবারের নির্বাচনের মতো নির্বাচন তো আর বাংলাদেশ কখনো দেখেনি, মানে যেটা আমরা প্রত্যাশা করছি। ফলে এইবারের নির্বাচনে, যে কোনো নির্বাচনে এক ধরনের নির্বাচনকালীন সময়ে বাংলাদেশের রাজনীতির ধরন অনুযায়ী এক ধরনের সহিংসতা, মানে সেটা কিন্তু ওই যে এই ধরনের ভয়াবহ হত্যাকাণ্ড আমরা দেখিনি। যেই জিনিসটা ঘটেছে, হত্যাকাণ্ড কেবল যে এনসিপি বা নতুন দলগুলোকে মানে কি বলবো শক করেছে তা তো না, তারা যে ধাক্কা খেয়েছে কেবল তা তো না। বাংলাদেশের যতগুলো মানুষ মনোনীত হয়েছেন কিংবা রাজনীতিতে সরাসরি সংশ্লিষ্ট কিংবা তেমন ব্যক্তিত্ব, যেটা বলেন আশরাফ ভাই, কাজে ওই কথাটা যাচ্ছি না, তারা প্রত্যেকে কিন্তু এই ঘটনাটার পর থেকে যথেষ্ট, মানে আমি বলবো সতর্ক হয়ে উঠেছেন। আমাদের ক্ষেত্রে তো আরও আগে থেকে আমাদের চিটাগাং একজন প্রার্থীকে মানে প্রার্থীর জনসভাতে গুলি করা হয়েছিল, এবং আরেকজন নেতাকে আপনার ওই যে তার গাড়িতে বসে থাকা অবস্থায় একেবারে বাইরে থেকে ফায়ার করে মেরে ফেলা হয়েছিল। তিনি মনোনীত নন, তখন নির্বাচনী ইয়েটা আসেনি। ফলে আমাদের জন্য আরও আগে থেকেই মাঠ কখনোই ঠিক মানে কি বলবো নিরাপদ মাঠ ছিল না। কিন্তু যেহেতু আমরা এটা মেনেই নিয়েছি যে এবার আমাদের যুদ্ধ করতে হচ্ছে একটা দানবীয় শক্তির বিরুদ্ধে, পালিয়ে যাওয়ার শক্তি যে অংশ আছে তাদের বিরুদ্ধে, অসংখ্য লুকিয়ে থাকা অস্ত্রের বিরুদ্ধে, এই পাচার বা চুরি লুট হয়ে যাওয়া বড় একটা অর্থের ব্যবহার যেটা হবে সেইটার বিরুদ্ধে, এই জায়গাটায় মানে সিচুয়েশনটা খুব ঘোলা। এই যে আপনি নিরাপত্তা প্রশ্নে বলছেন, নিরাপত্তা আসলে অনিরাপদ সবাই বোধ করছেন, কিন্তু অনিরাপদ বোধ করলে তো আপনি রাজনীতিটা করতে পারবেন না, যেটা আশরাফ কাসের ভাই খুব চমৎকারভাবে বলেছেন। আপনার কাজটা তো করে যেতে হবে, নির্বাচনমুখী যা কাজ, এটা সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে প্রতিটা প্রার্থীর, তারা প্রত্যেকেই সেটার জন্য পরিকল্পনা নিয়েছে। যেমন আমাদের ক্ষেত্রে 29 তারিখ, মানে বাকি সবগুলো রাজনৈতিক দলের ক্ষেত্রে আমাদের শেষ দিন মনোনয়ন জমা দেওয়া এবং এরপরে যাচাই বাছাই আছে। এটা ফুল সুইংয়ে মাঠের পরিকল্পনা, এগুলো সব আমাদের এন্ডে, আমাদের যদি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয়টা আমি বলি, সেটার মানে প্ল্যানিং চলছে। আর যারা মাঠে আছেন তারা অলরেডি কাজ করছেন। সরকারের ক্ষেত্রে আমি খুব সিরিয়াসলি মানে কনফিউজড। এই টোটাল মানে ওসমান হাদি ইস্যুটা এতটা কনফিউশন ক্রিয়েট করেছে যে আমাদের সক্ষমতা খুব ভালো, মনজুর ভাই, আমরা দেখেছি। আর আমি বলছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলুন, ইন্টেলিজেন্সের বলুন, মাটির নিচ থেকে, গর্ত থেকে তারা খুঁজে বের করে আনতেন বিরোধী দলীয় মানে নেতাকর্মীদের, কে কোথায় আওয়াজ দিয়েছে সেই খবর দুদিন আগে তাদের কাছে পৌঁছে যেত। ইন্টেলিজেন্স লেভেল আমাদের যথেষ্ট স্ট্রং। আমরা যদি বলি যে আমরা একটা অথর্ব ইন্টেলিজেন্স চালাই, আমরা যদি বলি আমাদের আইন শৃঙ্খলা বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যোগ্য নয়, তাহলে ভুল হবে। এটা কেবল তখনই যোগ্য থাকে না যখন এটার পেছনে ইন্টেনশনটা রাইট হয় না। আপনি সাগর রুনির ওই 150-200 বার মতো আপনি মানে ইয়ে করতে থাকেন, পিছাতে থাকেন। রিজন হলো একটা কথাও যখন ওনারা বলেন এটা আর বিশ্বাসযোগ্য মনে হয় না। আপনি যেইভাবেই দেখুন না কেন যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কোন দেশে ওই দেশ থেকে কে নিয়ে গেছে সেই ড্রাইভারের নাম আপনি জানেন। আর এত বড় একটা ইনসিডেন্ট, এত বড় 10-15 দিন ধরে একজন কিলার এইখানে আসা যাওয়া করছে, মানে এই ধরনের কোনো ইন্টেলিজেন্স আপনার কাছে অ্যালার্ম নাই। পুলিশের তরফ থেকে যেটা বলা হলো সেটা আসাম বলেছিলাম, আসলে মেঘালয় পুলিশ হবে, এবং বিএসএফ তারা বলছে যে এই ধরনের কোনো আটক বা গ্রেফতারের ঘটনা ঘটেনি। তাহলে পুলিশ আসলে কি বললো আমাদের? এক্স্যাক্টলি সেই প্রশ্নগুলো। ওসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে আজকে পুলিশের তরফ থেকে যে কথা বলা হয়েছে সেটা আবার ভারতের তরফ থেকে অস্বীকার করা হলো। আসলে যেভাবে এই পুরো হত্যাকাণ্ডের তদন্তকে চালানো হচ্ছে সেটা সন্তোষজনক হচ্ছে কিনা? শুরু থেকেই পুলিশের ভূমিকা অত্যন্ত অপেশাদারী, এবং পুলিশ তার কাজ করার কথা, তদন্ত করার কথা। এমনকি আপনি হত্যাকাণ্ড ঘটার সাথে সাথেই আপনি যদি পুরো এলাকা কর্ডন করতে পারতেন, আপনি যারা আক্রমণকারী ছিল তাদেরকে ধরতে পারতেন। পুলিশকে আমরা দেখতে পেলাম গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তৃতা দেয়, এমনকি বিজেপি প্রেস কনফারেন্স করে যে এই বর্ডার দিয়ে যায়নি। এখন পুলিশ বলছে তারা ভারতে গেছেন, তাহলে বিজেপি রাইট নাকি পুলিশ রাইট? পুলিশ বলেছে মেঘালয়ে 2জন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে, সাথে সাথে মেঘালয়ের পুলিশ বলেছে, বর্ডার সিকিউরিটি বলেছে যে এরকম কিছু ঘটে নাই। পুলিশ বলেছে 7 তারিখের মধ্যে চার্জশিট দিবে। তো আমি যদি গত 21 দিনের প্রোগ্রেস দেখি,
তাতে করে তারা আগামী 7-10 দিনের মধ্যে কিছুই করতে পারবেন বলে আমার মনে হয় না। দেখুন, পুলিশের সক্ষমতা, পুলিশের আপনার পেশাদারিত্ব নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং সরকার 16 মাসেও পুলিশকে একটি মানে মিনিমাম যোগ্যতার বাহিনী হিসাবে যাদের তদন্ত করার ক্ষমতা আছে, অথবা পুলিশ এখন তাকিয়ে আছে নতুন কোনো একটি গোষ্ঠীর দিকে, তাদের আঙ্গুলি হেলনে চলতে চায়। এখন এই পুলিশই চাইলে কিন্তু আপনি আবার তদন্ত ভালো করতে পারে। আপনি মোহাম্মদপুরের জোড়া খুনের ঘটনাটি খেয়াল করে দেখুন, মুখোশ পরা একজন মানুষকেও তারা খুঁজে বের করতে পেরেছেন। কোথাও একটা বড় মানে ষড়যন্ত্র আছে, কোথাও একটা বড় চক্র আছে, যার অংশ হয়তো পুলিশ নিজেও। কারণ আজকে পুলিশ যেভাবে কথা বলেছে, আমার একেবারে বদ্ধমূল ধারণা যে বাংলাদেশের অতীতের বেশ কয়েকটি বড় ঘটনার মতো এটিও একটি ভুল পথে পরিচালিত হবে দীর্ঘদিন। তারপরে আমরা অনেক পরে পরিবারের কারণে কিংবা তার সহযোগীদের কারণে জানতে পারবো যে প্রকৃত অপরাধী কারা। পুলিশের সবচেয়ে বেশি যেটি আমার খারাপ মনে হয়েছে, এক পর্যায়ে তারা বলেছে যে 10 জন মানুষের নাম তারা ফাঁস করে দিবেন, প্রকাশ করে দিবেন। পুলিশ কি থ্রেট করতে পারেন? তার কাছে যদি নাম থাকে এবং যেটি আমাদের কাছে অবাক করা নামও হয়, সেই নামগুলো জানানো হতো তাদের পেশাদারি কাজের অংশ। তারা কেন আজকে জানালেন না? তারা ফাঁস করে দিবেন এরকম করে ভয় দেখালে কাকে ভয় দেখাচ্ছেন? মানে পুলিশ এই ভূমিকায় যেতেই পারে না, যেটি আজকে তারা গেছেন। ধন্যবাদ। জনাব আলাউদ্দিন, যদি আর কিছু যোগ করার থাকে। আমাদের পুলিশের পেশাদারিত্বের ব্যাপারে যেটা বললেন সেটা ঠিক আছে। আরেকটা বিষয় হলো যে আমরা গত 15 বছর যেটা দেখেছি যে পুলিশ তো আসলে পেশাদারিত্ব ভুলে গিয়েছিল। তাদের নিয়োগ থেকে শুরু করে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর বাইরে সবাইকে বিভিন্নভাবে নয় নাগরিক করে দেওয়ার প্রকল্পে ব্যস্ত ছিলেন। সেই জায়গা থেকে আমরা আশাবাদ ব্যক্ত করব যে ভবিষ্যতে যারা আসলে সরকার গঠন করবেন তারা যাতে পুলিশকে, যদিও একটা পুলিশ কমিশন হয়েছে কিন্তু আসলে পুলিশ কমিশন ইস্যু নেই, সেটা হলো যে রাজনৈতিক সদিচ্ছা না থাকলে পুলিশ কাজ করতে পারবে না। এখন যে অবস্থাটা, এই অবস্থা সত্যিকার অর্থে হাদি আমাদের সহকর্মী, হাদির মৃত্যুতে আমরা তো শকড। একই সাথে হাদির মৃত্যু কিনা যা ঘটেছে তার চেয়ে বেশি শকড, এবং আমরা অনুমান করছি যে এই ঘটনাটা শুধুমাত্র একটি হত্যাকাণ্ডই নয়, এই হত্যাকাণ্ডটা আসলে রাষ্ট্রের খোল নলচে পাল্টে দেওয়ার মতো একটা হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডকে ঘিরে অনেক পরিকল্পনা ছিল। হয়তোবা আপনার বাংলাদেশ মানুষের বিভিন্ন কারণে এই জিনিসটা নস্যাৎ হতে পেরেছে, এবং এই জায়গাটা ভবিষ্যতে আমার মনে হয় যে উদ্ঘাটন অপেক্ষা আমরা থাকবো এবং ন্যায় বিচার অপেক্ষা থাকবো। কারণ হাদির ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে আসলে আমরা এরকম আরো অনেক হাদিকে হারাতে হবে। জি, ধন্যবাদ। মাহমুদা হাবিবা, যদি আর কিছু যোগ করার থাকে। আমি আসলে বলতে চাই যে দেখুন, এইটা শুধু এইটা নয়, হাদির ভয়ঙ্কর এই নৃশংস হত্যাকাণ্ড, একই সাথে তারপর পরই যে ধরনের মানে অ্যানার্কিজমই বলবো আমি, এটা স্টেট সাপোর্টেডই মনে হয়। মানে আমি হত্যাকাণ্ডটা বলছি না, কিন্তু হত্যাকাণ্ডর যে তদন্ত বা তদন্তের ফার্দার বিষয়, আমি একটু মানে ঘুরে যেয়ে বলি যে আপনার একটা আমাদের পিলখানার যে একটা রিপোর্ট এসেছিল, সেই রিপোর্টে কিন্তু 49 জন ব্যক্তির কথা বলা হয়েছিল যারা কোনো না কোনোভাবে এটাতে অভিযুক্ত, এবং সেটাতে আমাদের বর্তমান আইজিপিরও কিন্তু নাম এসেছে, তিনি কিন্তু সেই সময় তদন্ত কার্য পরিচালনা করতে মানে ঠিক অসহযোগিতা করেছেন, এই শব্দটাই তারা ব্যবহার করেছেন। এইটা একটা সুনির্দিষ্ট দলের রেফারেন্সে তিনি এখন আছেন। এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের একটা হাই ভ্যালু টার্গেট এবং একটা প্রপারলি খুব স্মুথলি খুন করে বেরিয়ে যাওয়া, টোটাল বিষয়টার মধ্যে এতখানি প্রফেশনালিজম আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি গো স্লো না হয় কিংবা বিরত থাকে তাদের দায়িত্ব পালনে, যদি না থাকে তাহলে কিন্তু এটা ধরা পড়ে যায়। যেটা উদাহরণ দিলেন, আমরা অসংখ্য হত্যাকাণ্ড দেখেছি যে পুলিশ মানে ভালোভাবে সলভ করেছে এবং একেবারে মূল পর্যন্ত চলে গেছে। আবার অসংখ্য হত্যাকাণ্ডে ওই যে ভাষা কথা আপনি শুনবেন যে ভারতে গেছে, পাকিস্তানে গেছে, আমেরিকায় গেছে, এইগুলো কিন্তু কোনো সলিউশন না। আর যেটা হচ্ছে যে আপনি দিন শেষে পুলিশের কাছ থেকে প্রপার না ধরে পুলিশের উপরে যারা আছেন, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে বহু কথা আছে, বহু টানাপোড়েন আছে, কিন্তু আমার কাছে সবসময় মনে হয় যে বা খুব মানে মেরুদণ্ড শক্তওয়ালা লোকজন আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা হয় না। তো কারণ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অলওয়েজ চলে নেপথ্য থেকে। আর এখানে আমি কোনো একটা টক শোতে দেখলাম নুরুল কবির বলছিলেন যে আমাদের, তিনিও একজন সম্মানিত সাংবাদিক, তিনি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান দুজন। এখন নেপথ্যে এত কিছু আছে মঞ্জুর, এত কিছু আছে যে আমরা যখন এটা নিয়ে কথা বলি, পুলিশের নিষ্ক্রিয়তা বিষয়টা অতটুকু নয়, কোনোভাবেই নয়। কাজে এই জায়গাটায় অনেক ধরনের বিষয় আছে যেগুলো বিবেচনার দাবিদার, এবং আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের যেই অংশটা, বিশেষ করে আমরা যাদের প্রতি আস্থা রাখি, যে অংশটা প্রত্যাশী একটা ভালো নির্বাচন বা এই জাতিকে ভালো বাদ দেন একটা মোটামুটি ধরনের নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য, তাদেরকে তো শক্ত হতে হবে। এবং এই জায়গাটাই শক্ত হতে হবে এই জন্য যে তাদের তো কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নাই, কারো কাছে ভালো থাকার তো প্রয়োজন নাই। এখন গ্রিপটা খুব শক্তভাবে নেওয়ার সময় এসেছে। আর এটা কিন্তু আসলে আর কতদিন এরকমভাবে মানে ছেড়ে রাখা হবে আমার ধারণা নাই। জি, খুব ছোট করে
জনাব আশরাফ কাসার, এর মধ্যে জনাব খোদাবক্স সরে দাঁড়ালেন, এটা আসলে কি অর্থ বহন করে? দেখুন, প্রথম কথা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৩-৪ জনের রোল আমরা জানি। খোদাবক্স সরে দাঁড়ানোর কারণে এখন উনি কি দায়িত্ব নিয়ে সরে গেলেন, এটা কিন্তু কিছুই পরিষ্কার হলো না। দেখুন, এই সরকারের তো অন্তত এগুলো পরিষ্কার করে বলা উচিত যে উনি পদত্যাগ করলেন নাকি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো এবং কোন কোন কারণে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আমাদের ক্ষোভের কোনো শেষ নাই, এবং এটি তো দলীয় সরকার না, রাজনৈতিক সরকার না, তার তো গডফাদার থাকারও কথা না, সারা শহরে আন্ডারওয়ার্ল্ডের সাথে তার যোগাযোগ থাকার কথা না, তাহলে কেন পারফর্ম করতে পারলেন না? 16 মাসে এই সরকারটি যদি আরেকটু বেটার পারফর্ম করতো, তাহলে কিন্তু আপনি রাজনীতিতে এত অস্থিরতা দেখতেন না, মব ভায়োলেন্স দেখতেন না, এমনকি ওসমান হাদির খুন হয়তো আপনি দেখতেন না। কাজেই আমরা সরকারটিকে ভীষণভাবে দায়ী করছি। দেখুন, সরকারের কোনো কোনো ব্যক্তিবর্গকে আমাদের মনে হয় তারাও রাজনৈতিক সরকারের মতো পদ পদবি নিয়ে যথেষ্ট খুশিতে আছেন, কিন্তু এটি তো তাদের দায়িত্ব না। এবং আমার মনে হয় যে আগামী নির্বাচনটি ভালোভাবে হওয়া উচিত, এই জন্য যে যেন সরকারটি দ্রুত বিদায় নিতে পারে এবং আমরা যেন একটি রাজনৈতিক সরকারের কৃতকর্ম দেখতে পাই এবং তার ভিশন দেখতে পাই। দেশের মানুষের নিরাপত্তার প্রশ্নে যেন সরকার একদম ইস্পাত দৃঢ় অবস্থায় যেতে পারে। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক